হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 12 সেমিস্টার 4 এর ইংলিশ প্রোজের যে দ্বিতীয় যে গল্পটি রয়েছে সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর প্রোজ, দ্বিতীয় প্রোজ। তো আজকের এই ভিডিওতে আমরা এই গল্পটা পড়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। এই যে বইটা থেকে আমি বলছি এটা কিন্তু এই বছরের যে লেটেস্ট বেরিয়েছে সেই বইটা থেকেই এই 3 কোয়েশ্চেনের গল্পটা আমি তোমাদের সামনে পড়ে দিচ্ছি। এর আগের ভার্সনের যে বইটা তাতে হয়তো লেখক পরিচিতি না থাকতে পারে, যদি না থাকে তোমরা কিন্তু এইখান থেকে লেখক পরিচিতিটা অবশ্যই দেখে নেবে। অ্যাবাউট দ্য অথার, লেভ বা লিও টলস্টয় জন্ম হচ্ছে 1828 সালে এবং 1910 সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। এর রাশিয়ান রাইটার, তিনি হচ্ছেন একজন রাশিয়ান লেখক, ফিলোসফার, দার্শনিক অ্যান্ড এ সোশ্যাল থিঙ্কার এবং একজন সামাজিক চিন্তাবিদ। was widely regarded as one of the greatest novelists of all time, যাকে মনে করা হয় তিনি হচ্ছেন এই বিশ্বের যে সমস্ত নোভেলিস্ট ঔপন্যাসিকরা জন্মগ্রহণ করেছিলেন, যারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক, তাদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। হিজ মাস্টারপিসেস, তার যে সেরা গল্পগুলো তার মধ্যে রয়েছে ওয়ার অ্যান্ড পিস, যেটা 1869 সালে পাবলিশড হয়, অ্যান্ড অ্যানা কার্নিনা 1877 সালে পাবলিশড হয়, আর সেলিব্রেটেড ফর দেয়ার সাইকোলজিক্যাল ডেপথ। এই লেখাগুলো তাদেরকে উদযাপন করা হয় তাদের যে মনস্তাত্ত্বিক গভীরতা, হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি অর্থাৎ ঐতিহাসিকভাবে যে সঠিক তথ্য দেওয়া আছে এর মধ্যে, অ্যান্ড প্রোফাউন্ড ফিলোসফিক্যাল ইনসাইট এবং প্রচণ্ড এবং গভীর দার্শনিক যে অন্তর্দর্শন, সেই সব কারণে এগুলো বিখ্যাত হয়ে রয়েছে। টলস্টয়েজ আর্লি ওয়ার্কস, প্রথম দিককার টলস্টয়ের যে লেখা সেগুলো হচ্ছে সাচ অ্যাজ চাইল্ডহুড, বয়হুড অ্যান্ড ইউথ, যেগুলো 1852 থেকে 1856 সালের মধ্যে উনি লিখেছিলেন, অ্যান্ড সেভাস্টোপল স্কেচেস 1855 সালে পাবলিশড হয়। রিফ্লেক্ট হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, এর মধ্যে এনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেগুলোর বর্ণনা রয়েছে, অ্যান্ড অবজারভেশনস অফ ওয়ার, এবং তিনি বড় হতে গিয়ে যে সমস্ত যুদ্ধ দেখেছিলেন সেই যুদ্ধ সম্পর্কে তার যে পর্যবেক্ষণ সেগুলো আছে। হাউএভার হি লেটার আন্ডারওয়েন্ট এ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, যাই হোক পরবর্তীকালে তার মধ্যে একটা পরিবর্তন আসে এবং তিনি নিজে স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতার দিকে নিজেকে ট্রান্সফর্ম করে ফেলেন। লিডিং টু হিজ অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, পরবর্তীতে তিনি প্যাসিফিজম অর্থাৎ শান্তির দিকে তিনি শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, মানে তার লেখার মধ্যে শান্তির জন্যেই কিন্তু অ্যাডভোকেসি করা হয়, তার সপক্ষে বক্তব্য রাখা হয়। খ্রিশ্চিয়ান অ্যানার্কিজম, যে খ্রিশ্চানদের যে নৈরাজ্যবাদ মানে কিন্তু নৈরাজ্য নয়, অরাজকতা নয়, নৈরাজ্যবাদ মানে এখানে ওই যে প্রথাগত যে সমাজতান্ত্রিক পদ্ধতি, যে রাজা ছেলে রাজা হবে বা রাজতন্ত্র, এরকম কোনো জিনিস থাকবে না। এইখানে মানুষের যে স্বাধীনতা, মানুষের যে রেসপন্সিবিলিটি, সেটা মানুষ নিজে বুঝবে এবং প্রত্যেক মানুষের একটা ইন্ডিভিজুয়াল লাইফস্টাইল হবে, এইরকমভাবে একটা যে দেশ গঠন হবে সেই জিনিসটার প্রতি তিনি তার সপক্ষে বক্তব্য রেখেছিলেন। অ্যান্ড সিম্পল লিভিং, তার সঙ্গে সঙ্গে সাধারণ জীবনযাত্রা, অ্যাজ সিন ইন দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, যেটা 1894 সালে প্রকাশিত হয়। হিজ ল্যাটার ফিকশন, পরবর্তীকালে তার যে গল্পগুলো, ইনক্লুডিং দ্য ডেথ অফ ইভান ইলিচ 1886 সালে পাবলিশড হয়, দ্য রেজারেকশন যেটা 1899 সালে প্রকাশিত হয়, ক্রিটিক্স সোশ্যাল ইনজাস্টিস, এই গল্পগুলোর মধ্যে দিয়ে তিনি যে সামাজিক অবিচার সেগুলোর সমালোচনা করেন। অ্যান্ড এক্সপ্লোরস এক্সিস্টেন্সিয়াল থিমস, এবং যে অস্তিত্ববাদী যে চিন্তাভাবনা সেইগুলো এর মধ্যে থেকে গড়ে ওঠে। অস্তিত্ববাদী চিন্তাভাবনা বলতে যেগুলো বললাম যে খ্রিশ্চান অ্যানার্কিজম, অস্তিত্ববাদী চিন্তাভাবনা তাই অনেকটাই যে মানুষ তার স্বাধীনতা আলাদা হবে, তার রেসপন্সিবিলিটি আলাদা হবে, তার জীবন ধারণের পদ্ধতি আলাদা আলাদা হবে এবং কেউ কারোর উপরে কোনোভাবে হস্তক্ষেপ করবে না। অনেকটা যে বামপন্থী চিন্তাধারা সেগুলোর কিন্তু একদম প্রাথমিক স্টেজ এইখান থেকে দেখতে পাওয়া যায়।
Tolstoy's ideas of non-violence influenced leaders like Mahatma Gandhi. টলস্টয়ের মধ্যে যে এই যে পেসিফিজম যেটা বলা হয়েছে, শান্তির বার্তা, তো সেই জিনিসটা অর্থাৎ অহিংসা, সেইটা কিন্তু বেশ কিছু নেতৃত্ব ছিলেন মানে এই বিশ্বের যে তাবড় নেতৃত্বের মধ্যে, তার মধ্যে একজন হচ্ছেন মহাত্মা গান্ধী, যিনি টলস্টয়ের এই অহিংসার যে ধারণা তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অ্যান্ড মার্টিন লুথার কিং জুনিয়র, তিনিও কিন্তু এই অহিংসার বার্তার দ্বারা প্রভাবিত হন, যেটা টলস্টয়ের যে ধারণা ছিল, আদর্শ ছিল সেইটা। ডেসপাইট কনফ্লিক্টস উইথ রাশিয়ান অর্থোডক্স চার্চ, যদিও রাশিয়ার যে অর্থোডক্স চার্চ, তাদের যে ট্র্যাডিশনাল চার্চ সিস্টেম আছে, তাদের চার্চের যে চিন্তাভাবনা বিচার ব্যবস্থা আছে, তার সঙ্গে টলস্টয়ের কিন্তু একটু দ্বন্দ্ব ছিল। হিজ মোরাল অ্যান্ড লিটারাল লিগাসি রিমেন্স আনপ্যারালেলড ইন ওয়ার্ল্ড লিটারেচার, কিন্তু তা সত্ত্বেও তার যে নৈতিক এবং যে সাহিত্যিক যে উত্তরাধিকার, সেটা কিন্তু এই পৃথিবীর সাহিত্য জগতে একটা এমন একটা উত্তরাধিকার রেখে গেছে যে জায়গাটাকে কেউ কোনো খণ্ডন করতে পারছে না। এবার আসছি আমরা অ্যাবাউট দ্য টেক্সটে। 3 Questions is a short story by Leo Tolstoy. লিও টলস্টয়ের লেখা একটা শর্ট স্টোরি, ফার্স্ট পাবলিশড ইন 1885, 1885 সালে প্রথমবার প্রকাশিত হয়, অ্যাজ এ পার্ট অফ হিজ কালেকশন হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এই গল্পের মধ্যে এই ছোট গল্পটা ছিল, এই বইয়ের মধ্যে এই ছোট গল্পটা ছিল। থ্রু দ্য টেল, এই গল্পের মাধ্যমে, অফ এ জার, কার গল্প না, এখানে একটা জার, জার মানে হচ্ছে রাশিয়ান যে রাজা, তাদেরকে জার বলা হতো। who wanted to know the nature of appropriate counsel and action, যিনি জানতে চেয়েছিলেন আদর্শ পরামর্শ এবং সেই অনুযায়ী কাজ কি হবে সেইটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, এবং সেই ওনার যে মনের যে প্রশ্ন ইত্যাদির মাধ্যম দিয়ে টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান। টলস্টয় আমাদের সামনে উদ্ভাসিত করেন যে মানুষের কাজ, মানুষের দায়িত্ব সম্পর্কে যে ধারণা সেইটা। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস, এই খুব সাধারণ গল্পটার মধ্যেও কিন্তু অত্যন্ত গভীর চিন্তাভাবনা এর ভেতরে আবদ্ধ হয়ে রয়েছে। অন দ্য ওয়ে হিউম্যান বিং শুড কন্ডাক্ট দেয়ার ডিউটিস, দেয়ার অ্যাকশন, যে কীভাবে মানুষ তাদের নিজের কাজকর্মকে সম্পাদন করবে। দ্য স্টোরি রিফ্লেক্ট টলস্টয়স ফিলোসফিক্যাল অ্যান্ড মোরাল বিলিফ, এই গল্প প্রতিফলিত করে টলস্টয়ের যে দার্শনিক এবং নৈতিক বিশ্বাস সেগুলিকে, পার্টিকুলারলি হিজ আইডিয়াস অন উইজডম, টাইম অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি, মানে বিশেষ করে তার যে ধারণা যেটা হচ্ছে জ্ঞান, সময় এবং মানুষের যে দায়িত্ববোধ, সেইগুলোকে এখানে প্রকাশিত করে। চলে আসছি আমরা টেক্সটে। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, কোনো এক নির্দিষ্ট জারের মনে এটা একবার এসেছিল, that if he always knew the right time to begin everything, যে যদি তিনি জানতে পারেন সঠিক সময় যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে, if he knew who were the right people to listen to, যদি তিনি জানতে পারেন যে কোন মানুষদের কথা তার শোনা উচিত, অ্যান্ড whom to avoid, এবং কাদের কথা শোনা উচিত নয়, অ্যান্ড above all, এবং সবথেকে বড় কথা, if he always knew, যদি তিনি জানতে পারেন what was the most important thing to do, কোন কাজটা করা সবথেকে প্রয়োজনীয়, হি উড নেভার ফেল, তাহলে তিনি কখনো ব্যর্থ হবেন না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, যে কোনো কাজ তিনি হাতে নেবেন সেই কাজে তিনি কখনো ব্যর্থ হবেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তা যখনই তার মনের মধ্যে এলো, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি কি করলেন সারা রাজ্য জুড়ে এই কথাকে ঘোষণা করে দিলেন, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, যে তিনি একটা দারুণ উপহার দেবেন, পুরস্কার দেবেন, টু এনিওয়ান, যে কোনো কাউকে, হু উড টিচ হিম, যে তাকে এইটা বুঝিয়ে দিতে পারবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজে সঠিক সময় কোনটা, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন ইন্ডিভিজুয়ালের কাছে, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, যে কোনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে করার জন্যে। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার,
এবং যখনই খবর চারিদিকে ছড়িয়ে গেল, যারা জ্ঞানী মানুষ তারা জারের কাছে এলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা সমস্ত প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্নভাবে দিল। লার্নেড মেন মানে এক একটা গোষ্ঠী এসছে পণ্ডিতদের, তারা একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় জানার জন্যে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজন ব্যক্তিকে আগে থেকে একটা ছক তৈরি করে নিতে হবে। এ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, সেই ছকের মধ্যে দিন, মাস এবং সালের উল্লেখ থাকবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই মতো তাকে বাঁচতে হবে, যে আমি 2026-এ বা নেক্সট ইয়ারে আমি কোনো একটা কাজ করতে চাই, তার জন্য আমি কি করব, একদম ছক করে নেব যে আমার হাতে এতগুলো দিন আছে, আমি সেই মতো নিজেকে প্রিপেয়ার করতে থাকব এবং সেই দিনে গিয়ে কাজটা শুরু করব। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে কোনো একটা কাজ তার সঠিক সময় করা যাবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্য যে দল তারা ঘোষণা করলো, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় কোনটা হতে পারে সেটা আগে থেকে ঠিক করা সম্ভব নয়। এইখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে আমি কাজটা শুরু করতে চাচ্ছি সামনের বছরের মে মাসে, তাহলে আমি সেই মতো করে বাঁচবো, কিন্তু যে কাজটা আমি মে মাসে শুরু করতে চাইছি সেই কাজটা ওই সময় শুরু হওয়ার সঠিক সময় কিনা সেটা আমি কি করে জানবো। ধরা যাক আমি মে মাসে গরমের ছুটি পড়বে, আমি বেড়াতে যেতে চাই, আমি ঠিক করলাম যে আমি বেড়াতে যাব মে মাসের 20 তারিখে। আমি সেই মতো টিকিট কাটলাম, সমস্ত ব্যবস্থা করলাম এবং অ্যাকর্ডিংলি আমি থাকতে শুরু করলাম, এবং যত দিন আসতে থাকলো আমি নিজেকে প্রিপেয়ার রাখতে শুরু করলাম, এবার আমার বেড়াতে যেতে হবে। কিন্তু দেখা গেল যেই দিনকে আমি যাব, অর্থাৎ 20 তারিখে সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি হলো, এত রাস্তায় জল দাঁড়িয়ে গেল যে আমি ঘর থেকে বেরোতেই পারলাম না। তাহলে কি সেই দিনটা আমার যাওয়ার জন্য সঠিক দিন হলো না? সেইটাই বলতে চাওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে তুমি দিন ঠিক করে তুমি সেই মতো অ্যারেঞ্জমেন্ট করো, কিন্তু এখানে বলা হচ্ছে যে সেই দিনটাই যে ওই কাজ শুরুর সঠিক দিন কিনা সেটা কী করে বোঝা যাবে। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস, কিন্তু যদি আমি আগে থেকে না জানতে পারি তাই বলে যে আমি অলসভাবে সময় কাটিয়ে যাব তা নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে কিন্তু চারপাশে কোথায় কী হচ্ছে খবরাখবর রাখতে হবে। যত দিন এগিয়ে আসছে আমি খবর রাখতে শুরু করলাম, কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, কোনো নিম্নচাপ হতে পারে কিনা, কোথাও কোনো ঝামেলা গণ্ডগোল হতে পারে কিনা, ট্রেন বন্ধ থাকতে পারে কিনা, এইগুলো আমি খবর রাখতে শুরু করলাম। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সেই অনুযায়ী আমি কি করলাম, প্রয়োজন হলে দিনটাকে 2 দিন এগিয়ে দিতে পারি বা 7 দিন পিছিয়ে দিতে পারি, যেটা প্রয়োজন সেটা আমি তখন করতে পারবো। Others again said that however attentive the Tsar might be to what was going on, অন্যরা আবার বলল যে জার যতই সমস্ত কিছুর দিকে মনোযোগ দিক না কেন, চারিদিকে যা কিছু চলছে তার সমস্ত দিকে যদি মনোযোগ দেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য টাইম ফর এভরি অ্যাকশন, যে একজন ব্যক্তির পক্ষে এটা ঠিক করা মোটেই সম্ভব নয় যে সঠিক সময় এইটা কিনা। অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিবাদল হচ্ছে, আমি ঠিক করতে পারছি না আমি যাবো কিনা, তাহলে আমাকে কেউ যদি একটু বলে দেয় যে এই সময়টা যাওয়াটা ঠিক হবে কি না, উচিত কি না, সেইটা অনেক সময় একার পক্ষে ঠিক করা সম্ভব হয় না। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু যদি তার একটা পরামর্শদাতা মণ্ডলী থাকে, তারা তাকে বলতে পারে যে হ্যাঁ আজকে হচ্ছে কালকে ছেড়ে যাবে, আপনি কষ্ট করে বেরিয়ে যান, যেদিকে যাচ্ছেন সেখানে হয়তো বৃষ্টিবাদল নেই, আপনার ঘোরাঘুরি ভালোই হবে, এটসেট্রা। হু উড হেল্প হিম ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করতে পারে কোনো কাজে সঠিক সময় কোনটা বলে দিয়ে। অর্থাৎ যখন আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে সময়টা আমি ঠিক করেছি সেই সময়টাই আমার যাওয়ার সঠিক সময় কিনা, যে একটা পরামর্শদাতা মণ্ডলী যারা হয়তো বলতে পারে যে না এই সময়টা ঠিক হবে, তারা আলাপ আলোচনা করে সমস্ত দিক বিবেচনা করে আমাকে বলতে পারে, তবে গিয়ে কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, একা হিসাবে আমি পারবো না। বাট দেন এগেন আদার্স সেড দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট বি ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল,
বলছে কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলো বিষয়ে পরামর্শ নেবার জন্যে আমি বিষয়টাকে ওই পরামর্শদাতা মণ্ডলীর সামনে রাখার সুযোগটা পাবো না, এত আর্জেন্ট আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট। আমাকে হয়তো ইতিমধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে ঘরের একটা প্রান্তে, বাড়ির একটা প্রান্তে আমার আগুন লেগে গেছে। এইবারে আগুন লেগে গেছে, আমি সেই আগুনটাকে কতক্ষণ পরে জল ঢালতে শুরু করব, না জল ঢালবো না অন্য কিছু বালি ঢালবো, তো এই সিদ্ধান্ত যদি আমাকে নেওয়ার জন্যে পরামর্শমণ্ডলীকে ডেকে তাদের কাছ থেকে মতামত নিয়ে করতে হয়, তাহলে বাড়ি পুরো ভস্মীভূত হয়ে যাবে। তখন আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই কোন সময় থেকে আমাকে এই আগুন নেভানোর কাজটা শুরু করতে হবে। বাট অ্যাবাউট হুইচ আচ্ছা, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। তাই যখন আমাকে যদি সিদ্ধান্ত আগে থেকে নিতে হয় বা সেই সময় নিতে হয়, তাহলে আমাকে জানতে হবে আগে থেকে যে কী ঘটতে চলেছে। যে আমি যেদিনকে বেড়াতে যাব সেদিনকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হবে, এটা যদি আমি জানতে পারি তাহলে আমি কি করব, যে আমি নিজের বাড়ি থেকে আগে বেরিয়ে স্টেশনেই চলে যাব। তো স্টেশন উঁচু জায়গা, সেখানে জল থাকবে না, কিন্তু আমাকে তো জানতে হবে যে বৃষ্টিটা হবে, এত বৃষ্টি হবে, জল দাঁড়িয়ে যাবে, আমি যেতে পারবো না। তো এইটা কি করে জানবো আমি আগে থেকে? ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। একমাত্র যারা ম্যাজিশিয়ান তারাই শুধুমাত্র বলতে পারবে যে ভবিষ্যতে কি হতে চলেছে। অ্যান্ড দেয়ারফোর, এবং তাই ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাই প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে বা কোনো একজন ব্যক্তিকে ম্যাজিশিয়ানদের সঙ্গে বা জাদুকরদের সঙ্গে পরামর্শ করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সেরকমই ভিন্ন ভিন্ন উত্তর দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও পাওয়া গেল। সাম সেড দ্যাট দ্য পিপল যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ কেউ বলল যে জারের সবথেকে প্রয়োজনীয় ব্যক্তি হচ্ছে তার পরামর্শদাতারা। আদার্স, অন্যান্যরা বলল দ্য প্রিস্ট, কেউ কেউ বলল যে না পুরোহিতরা, যারা যাজক তারা। আদার্স বলল, তারা আরেক দল বলল যে না ডাক্তাররা সব থেকে প্রয়োজনীয় লোক। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স, কেউ বললো যে না না ডাক্তার নিয়ে কী হবে, ওয়ারিয়ার মানে যারা যোদ্ধা তাদেরকেই তো দরকার, নাহলে দেশ যদি পরাধীন হয়ে যায় তাহলে আর বাকিগুলো নিয়ে থাকবে কি। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, এরাই হচ্ছে সব থেকে প্রয়োজনীয়। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। সাম রিপ্লাইড, কিছুজন উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সায়েন্স। তাই জন্যে সায়েন্সের আরাধনা করাটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আদার্স সাইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ কেউ বললো না না যুদ্ধবিদ্যায় পারদর্শিতা বাড়ানো সেটাই হচ্ছে সব থেকে প্রয়োজনীয় কাজ। অ্যান্ড আদার্স, এবং অন্যান্যরা বললো এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, কেউ কেউ বললো না না ওইসব করে দরকার নেই, ধার্মিক যে পূজা উপাসনা, পূজা আর্চা, এই ধর্মের যে উপাসনা করা, এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, একজনকে এইটাই করা উচিত। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্যে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কারুর সঙ্গেই একমত হলেন না। অ্যান্ড গেভ রিওয়ার্ড টু নান, এবং কাউকেই তিনি পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন, কিন্তু তবুও মনের ভেতর প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তিনি চেষ্টা করছেন তার উত্তরগুলো খোঁজার। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি ঠিক করলেন একজন সাধুর সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে সাধু যার পরিচিতি ছিল, ব্যাপক পরিচিতি ছিল, খ্যাতি ছিল তার জ্ঞানের জন্যে। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট একটা জঙ্গলে থাকতেন। হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গল তিনি কখনো পরিত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং সাধারণ মানুষ ছাড়া তিনি কারুর সঙ্গে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, খবর যখন এরকম পেলেন তখন জার কী করলেন, তার রাজবেশ ছেড়ে সাধারণ মানুষের পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের গুহার কাছে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি তার ঘোড়ার থেকে অবতরণ করলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার যে দেহরক্ষী তাদেরকে পেছনে ফেলে রেখে হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাকী এগিয়ে চললেন সেই সাধুর গুহার দিকে।
When the Tsar approached, যখন জার ওই সাধুর কাছে এগিয়ে এলেন, the hermit was digging the ground in front of his hut. তখন দেখা গেল যে ওই হারমিট তার কুঁড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছিলেন, মাটি খুঁড়ছিলেন। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খনন কার্য চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিটকে দেখতে ছিল রোগা এবং তিনি ছিলেন বেশ দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্ট্রাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং প্রত্যেকবার যখন তিনি ওই কোদালটা মাটিতে গিয়ে তার স্পর্শ করছিল, মাটির ভেতর ঢুকছিল, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, এবং একটুখানি মাটিকে তুলে নিয়ে আসছিল, হি ব্রিথড হেভিলি, তিনি প্রচণ্ড হাঁপাচ্ছিলেন এইটুকু কাজ করেই। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, জ্ঞানী সাধু, আমি আপনার কাছে এসেছি টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, আমার 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে বা জানার জন্যে। হাউ ক্যান আই লার্ন, কীভাবে আমি জানবো, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, যে সঠিক সময়ে সঠিক কাজ কিভাবে করব। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ধরনের ব্যক্তিদেরকে আমার সবথেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কোন ধরনের মানুষকে আমার বেশি মনোযোগ দেওয়া উচিত তাদের কথায় অন্যান্যদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন ধরনের কাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং যেগুলোর প্রতি আমার প্রথম মনোযোগ দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতের উপরে একটু থুতু ফেললেন, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং তারপরে তার খনন কার্য পুনরায় শুরু করলেন। ইউ আর টায়ার্ড, তুমি একটু ক্লান্ত হয়ে পড়েছো, সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, তোমার স্পেডটা আমাকে দাও এবং আমি তোমার হয়ে একটু কাজ করে দিচ্ছি। থ্যাঙ্কস, সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটির ওপরে বসলেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন জার 2টো সিড বেড খুঁড়লেন, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, জার দ্বিতীয়বারের জন্যে তার প্রশ্নকে রিপিট করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট আবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ডস ফর দ্য স্পেড, তিনি তখন তার কোদালটা নেওয়ার জন্য হাত বাড়ালেন। অ্যান্ড সেড, নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবার তুমি খানিকক্ষণ বিশ্রাম নাও, আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গেভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদাল দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং খনন কার্য চালিয়ে যেতে থাকলেন। 1 hour passed and another, 1 ঘন্টা কেটে গেল এবং আরও 1 ঘন্টা, মানে 2 ঘন্টা অতিক্রান্ত হলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য আস্তে আস্তে গাছের পেছনে অস্ত যেতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, এবং শেষকালে জার এবার অধৈর্য হয়ে গিয়ে কোদালটা মাটিতে ঠুকলো। অ্যান্ড সেড, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, আমি তোমার কাছে এসেছিলাম বা আপনার কাছে এসেছিলাম, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমার কিছু প্রশ্ন ছিল তার উত্তর জানার জন্যে। ইফ ইউ ক্যান গিভ মি নান, তুমি যদি বা আপনি যদি আমাকে উত্তর না দিতে পারেন বা না দিতে চান, টেল মি সো, আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। উত্তর না দিয়ে তখন হারমিট দেখতে পেলেন পেছন থেকে কেউ একটা দৌড়াতে দৌড়াতে আসছে, তাই তিনি জারকে বললেন যে দেখো কেউ একজন আসছে, দেখা যাক এটা কে। দ্য জার টার্ন রাউন্ড, জার পেছন দিকে ঘুরলেন, অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, এবং দেখলেন একটা দাড়িওয়ালা লোক, রানিং আউট অফ দ্য উড, সে জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসছে। দ্য ম্যান হ্যাড হিজ হ্যান্ড প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, লোকটি তার পেটে হাত দিয়ে চাপা দিয়ে রয়েছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেই হাতের তলা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। হোয়েন হি রিচড দ্য জার, যখন লোকটি জারের কাছে এসে পৌঁছালো, হি ফেল ফেইন্টিং, সে অজ্ঞান হয়ে পড়ে গেল অন দ্য গ্রাউন্ড, মাটিতে। মোর্নিং ফিবলি, দুর্বলভাবে তার মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোচ্ছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট
আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং। জার এবং হারমিট তাড়াতাড়ি করে গিয়ে লোকটির যে জামা সেইগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল সেই দড়িগুলোকে খুলে জামাটাকে উন্মোচিত করলো। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক। দেখা গেল তার পেটে একটা বড় ক্ষত রয়েছে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড। জার এই ক্ষতটাকে যতটা ভালোভাবে সম্ভব ধুয়ে দিলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং তারপরে এর উপরে ব্যান্ডেজ করলেন উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের কাছে একটা তোয়ালে ছিল, সেই তোয়ালে এবং তার রুমাল দিয়ে ওর ওপরে পট্টি দিলেন। বাট দ্য ব্লাড ওয়াজ নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তপাত বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, বারবার তিনি ওই পট্টিটাকে খুললেন। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে পট্টিটা গরম রক্তে পূর্ণ হয়ে যাচ্ছিল, সিক্ত হয়ে যাচ্ছিল। অ্যান্ড ওয়াশড, তারপর সেটাকে ধুচ্ছিলেন। অ্যান্ড রিব্যান্ডেজড, আবার পুনরায় সেই পট্টিটাকে দিচ্ছিলেন অন দ্য উন্ডের ওপরে সেই পট্টিটাকে চাপাচ্ছিলেন। হোয়েন অ্যাট লাস্ট ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষ পর্যন্ত রক্তের পতন বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভ, লোকটি পুনর্জীবিত হয়ে উঠল, জেগে উঠল, মনে জোর এলো, শরীরে শক্তি এলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং সে কিছু পান করতে চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার খানিকটা পরিষ্কার জল নিয়ে এলো, পানীয় জল দিল। অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিল। মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আস্তে আস্তে পরিবেশ শীতল হয়ে উঠেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট, তাই জার ওই সাধুর সহায়তায়, হারমিটের সহায়তায় ওই লোকটিকে হারমিটের কুড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং লেড হিম অন দ্য বেড, এবং হারমিটের যে বিছানা ছিল তার ওপর তাকে শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, বিছানায় শুয়ে লোকটি চোখ বন্ধ করে রইল। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং সে নিশ্চুপ হয়ে রইল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড ফ্রম হিজ ওয়ার্ক, কিন্তু জার, যে সকালবেলায় হারমিটের কাছে আসবার জন্য অনেকটা হাঁটতে হয়েছে, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, এবং যে হারমিটের জন্য যে সিট বেড খোঁড়ার কাজ তাকে করতে হয়েছে, এসব করে তিনি এতটাই ক্লান্ত হয়ে গেছেন যে তিনি ওই কুড়ে ঘরের চৌকাটে গুঁড়ি মেরে বসলেন বা উবু হয়ে বসলেন। অ্যান্ড অলসো ফেল অ্যাস্লিপ, এবং তিনিও ঘুমিয়ে গেলেন। সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। মনে রাখতে হবে এই সিজনটা হচ্ছে সামার সিজন, এই সামার সিজনের ছোট্ট রাত্রিটা তিনি এক ঘুমেই পার করে ফেললেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন পরের দিন সকালে তিনি ঘুম থেকে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, যে বেশ খানিকটা সময় তার লাগলো যার মধ্যে তিনি মনে করলেন হোয়ার হি ওয়াজ, যে কোথায় তিনি রয়েছেন, মনে করতে গিয়ে তার বেশ খানিকক্ষণ সময় লাগলো। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, বা ওই যে অদ্ভুত দর্শন দাড়িওয়ালা লোকটা যে বিছানায় শুয়ে আছে ওটাই বা কে। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, যে লোকটা উজ্জ্বল চোখ দিয়ে তার দিকে এক দৃষ্টিতে, অর্থাৎ জারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, ওই দাড়িওয়ালা লোকটি একটু দুর্বল কণ্ঠস্বরে ক্ষমা চাইল জারের কাছে। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন সে দেখল যে জার জেগে উঠেছে এবং তার দিকে তাকিয়ে আছে। আই ডোন্ট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার। জার বললেন যে আমি তো তোমাকে চিনি না, তাই তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নও আসছে না। ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ, আপনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে নিজের মনে শপথ করেছিল যে আপনার ওপর সে প্রতিশোধ নেবে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পদকে আপনি আটক করে রেখেছিলেন। I knew you had gone alone to see the hermit, আমি জানতাম যে আপনি হারমিটের সঙ্গে দেখা করবার জন্য একাকী যাচ্ছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি ঠিক করেছিলাম বা মনস্থির করেছিলাম যে আপনাকে হত্যা করব আপনি ফিরে আসার সময়, ফেরার পথে। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু সারাদিন অতিক্রান্ত হয়ে গেল, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ,
তাই আমি আমার লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এলাম টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্যে, অ্যান্ড কেম আপন ইউর বডিগার্ড, এবং আপনার যারা দেহরক্ষী তাদের মুখোমুখি হয়ে পড়েছিলাম। অ্যান্ড দে রেকগনাইজ মি, তারা আমাকে চিনতে পেরেছিল যে এই লোকটা জারকে হত্যা করতে চায়। অ্যান্ড উন্ডেড মি, এবং তাদেরই একজনের অস্ত্রের আঘাতে আমার পেটে এই ক্ষতটা হয়েছে। আই এসকেপ ফ্রম দেম, আমি কোনো রকমে তাদের কাছ থেকে পালিয়ে গেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু হয়তো অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মরেই যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার এই ক্ষতটাকে এইভাবে পট্টি দিয়ে রক্তটা বন্ধ না করতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার জীবনকে বাঁচালেন। নাও, এখন ইফ আই লিভ, আমি যদি জীবিত থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি এটা চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তাহলে আমি আপনার অত্যন্ত অনুগত এক ভৃত্য হিসাবে আপনাকে সার্ভিস দিতে চাই, আপনার হয়ে কাজ করতে চাই। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমি আমার সন্তানদেরকেও এইটা বলবো, যে তাদেরকেও অনুরোধ করব যে তারাও যেন আমার মতোই আপনাকে একনিষ্ঠভাবে সেবা করে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, জারের মনটা খুব খুশি হয়ে গেছিল, কারণ সে এত সহজে তার শত্রুর সঙ্গে তিনি একটা শান্তি স্থাপন করতে পেরেছিলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং যে শত্রু ছিল সেই তার বন্ধু হয়ে উঠল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, তিনি বললেন যে আমি আমার যারা ভৃত্য রয়েছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং আমার যে চিকিৎসক রয়েছে নিজস্ব, তাকে পাঠিয়ে দিচ্ছি টু অ্যাটেন্ড হিম, তো যে বিয়ার্ডেড ম্যান, তাকে দেখাশোনা করবার জন্যে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এও প্রতিশ্রুতি দিলেন যে সম্পত্তি তিনি আটকে রেখেছেন সেটা তিনি ওনাকে ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অব দ্য উন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ, জার ঢাকা বারান্দায় গেলেন কুড়ে ঘরের বাইরে। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং এদিকে ওদিকে তাকালেন হারমিটের খোঁজে। বিফোর গোয়িং অ্যাওয়ে, ফিরে যাওয়ার আগে, হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, তিনি আরও একবার ওই হারমিটকে অনুরোধ করবেন তিনি যে প্রশ্নগুলো রেখেছেন তার উত্তর দেওয়ার জন্যে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরেই ছিলেন। অন হিজ নিজ, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, তিনি বীজ বপন করছিলেন। ইন দ্য বেডস, সেই মাটি কোপানোর জায়গায়, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে মাটিগুলো কোপানো হয়েছিল তার আগের দিনকে। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে এগিয়ে গেলেন। অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, মানে এবার হচ্ছে এটা থার্ড টাইমের জন্যে, লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, আমি আপনাকে অনুরোধ করছি, প্রার্থনা করছি জ্ঞানী মানুষ, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট, হারমিট এবার অবাক করে দিয়ে বলছেন যে আপনাকে তো উত্তর দেওয়া হয়ে গেছে। স্টিল ক্রচিং অন হিজ থিন লেগস, তিনি তখনও উবু হয়ে বসে আছেন তার সরু সরু পায়ের ওপর ভর করে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং সেই অবস্থায় তিনি জারের দিকে মুখ তুলে তাকাচ্ছেন। হু স্টুড বিফোর হিম, যে জার তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু ইউ মিন, আক্স দ্য জার, জার জিজ্ঞাসা করছেন কিভাবে উত্তর দেওয়া হলো, আপনি কি বলতে চাইছেন। ডু ইউ নট সি, আপনি কি দেখেননি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট উত্তর দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি গতকাল আমার দুর্বলতা প্রতি সদয় না হতেন। অ্যান্ড হ্যাড নট ডাগ দিস বেডস ফর মি, এবং এই যেখানে আমি বীজ বপন করব ফুলের, সেইগুলোর জন্য যদি আপনি মাটি কুপিয়ে না দিতেন। বাট হ্যাড গান ইয়োর ওয়ে, তার জায়গায় যদি আপনি নিজের পথে ফিরে যেতেন। দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই লোকটা হয়তো আপনাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনি হয়তো এটা অনুশোচনা করতেন। অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, যে কেন আমি হারমিটের সঙ্গে থাকলাম না এই ভেবে। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, তাই সব থেকে গুরুত্বপূর্ণ সময় ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস,
সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছিল যে সময় আপনি ওই সিড বেডগুলো খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম আপনার সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, কারণ আপনার উত্তর চাই আমার কাছ থেকে। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার ভালো করাটাই ছিল তখন আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমার ভালো হলে সেইটার ওপর প্লিজড হয়ে আমি হয়তো আপনাকে উত্তর দেবো। আফটারওয়ার্ডস কিন্তু পরবর্তীকালে দেখুন সিনারিও চেঞ্জ হয়ে গেল। হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন ওই দ্যাট ম্যান আমাদের কাছে ছুটে এলেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যে যখন আপনি ওই লোকটার পরিচর্যা করছিলেন তখন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনার। তখন কিন্তু আর আমার জন্য মাটি কোপানোটা, মানে হারমিটের জন্য মাটি কোপানোটা আপনার গুরুত্বপূর্ণ কাজ আর ছিল না। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ড হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, কারণ আপনি যদি ওই লোকটার ক্ষতকে ওইভাবে ব্যান্ডেজ না করে দিতেন তাহলে সেই লোকটা হয়তো আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই তিনি ছিলেন সেই সময় আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং ওর জন্যে আপনি যা করেছেন ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেইটাই ছিল সেই মুহূর্তে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, মনে রাখবেন। তাই দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, একটাই মাত্র সময় আছে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, সেটা হলো নাও, অর্থাৎ বর্তমান কাল। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, কারণ এটাই একমাত্র সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের হাতে কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন তিনি যার সাথে হুম ইউ আর, আপনি রয়েছেন এখন। ফর নো ম্যান নোজ, কারণ কেউই জানে না হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান, যে আবার সেই ব্যক্তির সঙ্গে এনিওয়ান এলস, সেই ব্যক্তির সঙ্গে আবার তার কোনো দেখা সাক্ষাৎ হবে কিনা, কোনো কাজকর্ম হবে কিনা, তাই কেউ সেটা জানে না, কেউ সেটা বলতে পারে না। তাই এই মুহূর্তে যার সঙ্গে রয়েছেন তিনিই হচ্ছেন আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু হিম গুড, যে যার সঙ্গে আপনি এই মুহূর্তে রয়েছেন তার ভালো করার চেষ্টা করুন। প্রথম ক্ষেত্রে যার কি করেছেন, হারমিটের ভালো করার চেষ্টা করেছেন। দ্বিতীয় ক্ষেত্রে তিনি ওই বিয়ার্ডেড ম্যানের ভালো করার চেষ্টা করেছেন। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, কারণ শুধুমাত্র ওই একটা মাত্রই উদ্দেশ্যে ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই জীবনে, এই পার্থিব জীবনে পাঠানো হয়। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন গল্পটি সম্পূর্ণ পড়লাম এবং তার বেঙ্গলি মিনিং অ্যানালিসিস তোমাদের সামনে তুলে ধরলাম ক্লাস 12 সেমিস্টার 4 প্রো সেকশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।